অশোক মহান শান্তির রাজ্য গড়ে গেলেও তার মৃত্যুর পর ভারত আবার অস্থির সময়ের দিকে এগোতে শুরু করে। সাম্রাজ্যের সিংহাসনে এলো রাজা, গেল রাজা, কিন্তু কেউই আর অশোকের মতো শক্তিশালী ছিলেন না। এভাবেই পৃথিবীর অন্যতম বৃহৎ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। কিন্তু ইতিহাস কখনো খালি থাকে না। যেখানে পতন আছে সেখানেই একদিন নতুন উত্থান আসে। আর সেই উত্থানই ছিল গুপ্ত সাম্রাজ্য, যারা ভারতকে নিয়ে গেছিল দ্বিতীয় সোনালী যুগে। গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে চতুর্থ শতকের শুরুর দিকে, কিন্তু ইতিহাসবিদের আজও নিশ্চিত নন তারা আদতে কোথা থেকে এসেছিল। তবে যেটা আমরা জানি, চতুর্থ শতক থেকেই তারা উত্তর ও পূর্ব ভারতের বিশাল অংশে নিজেদের আধিপত্য বিস্তার করে। এমনকি সীমান্তের বাইরেও তাদের প্রভাব ছিল গভীর। গুপ্তরা প্রতিষ্ঠা করেছিল এমন এক সাম্রাজ্যিক মডেল যেখানে সম্রাটরা সাম্রাজ্যের মূল কেন্দ্রগুলো সরাসরি শাসন করতেন, কিন্তু প্রান্তিক অঞ্চলগুলো নিজেদের মতো চলার স্বাধীনতা পেত যতক্ষণ তারা কেন্দ্রীয় ক্ষমতার প্রতি আনুগত্য দেখাত। তৃতীয় গুপ্ত শাসক চন্দ্রগুপ্ত ওয়ান, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সম্পর্কিত নন, এই সাম্রাজ্যের বৃত্তি রচনা করেন। তিনি গ্রহণ করেন মহারাজাধিরাজ উপাধি, যা তাকে অন্য সকলের ওপরেই এক সাম্রাজ্যিক মর্যাদা দেয়। প্রাদেশিক শাসন চালাতেন দিশা বা ভক্তির গাহন্ডাররা। কেউ কেউ আবার নিজেদেরকে রাজ পর্যায়ের উপাধি মহারাজা পর্যন্ত দাবি করতেন। ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় ভূখণ্ডে এই শাসন পদ্ধতি রোমানদের টপ ডাউন পদ্ধতির চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। চন্দ্রগুপ্ত ওয়ানের ছেলে সমুদ্রগুপ্ত সাম্রাজ্যকে নিয়ে যান তার সর্বোচ্চ বিস্তারে। তিনি জয় করেন উপরের গঙ্গা উপত্যকা এবং প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র তার দখলে আছে। ইতিহাসের পাতায় বিভিন্ন রাজার তালিকা পাওয়া যায় যাদের সমুদ্রগুপ্ত যুদ্ধে পরাজিত করেছিলেন। তবে ভারতীয় ইতিহাসের উৎস এতটাই সীমিত যে অনেক রাজা কারা ছিলেন, কোন অঞ্চল শাসন করতেন, এসব আজও স্পষ্ট নয়। পরবর্তী শাসক চন্দ্রগুপ্ত টু বঙ্গ থেকে পাঞ্জাব পর্যন্ত গুপ্ত শক্তির দাপুট প্রতিষ্ঠা করেন এবং তারাই অবশেষে পরাজিত করে শক সাইথিয়ানদের উত্তর পশ্চিম ভারতের দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বী শক্তিকে নির্মূল করে। কিন্তু সব অঞ্চল যুদ্ধ করে দখল করা হয়নি। উদাহরণস্বরূপ আসামের কিছু রাজা শান্তিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করে গুপ্ত শাসকের খ্যাতি কর প্রদান ঘটত। গুপ্তরা দক্ষিণ ভারত কখনো দখল করতে পারেনি, তবে বাকাটক রাজবংশের সাথে তাদের শক্তিশালী বৈবাহিক সম্পর্ক ছিল। এমনকি শ্রীলঙ্কার রাজাও গুপ্তদেরকে সেই সময়ের সর্বোচ্চ শক্তি হিসেবে গণ্য করতেন। গুপ্ত যুগকে বলা হয় ভারতের সোনালী যুগ। এটি ছিল শান্তি, সমৃদ্ধি এবং সাংস্কৃতিক উৎকর্ষের এক অনন্য সময়। এই যুগে বিকশিত হয় ধর্ম, শিল্প, সাহিত্য, বিজ্ঞান সব কিছুই। এই বিপ্লবের কেন্দ্রে ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্রগুলোর একটি নালন্দা মহাবিহার। বর্তমান বিহারের নালন্দা ছিল গুপ্তদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এক বিশাল বৌদ্ধ শিক্ষা সংস্থান, যেখানে শুধু বৌদ্ধ শিক্ষাই নয়, যাজ্ঞিক বিদ্যা থেকে চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান থেকে দর্শন, প্রায় সব বিষয়েই উচ্চশিক্ষা নেওয়া হতো। বৌদ্ধ না হয়েও অনেক শাসক নালন্দাকে ভূসম্পত্তি, ধন, খাদ্য, অগণিত দান অনুদান দিয়েছেন। এই মহাবিদ্যালয়ের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন ছিলেন গাণিতিক জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট। তার রচিত আর্যভট্টীয় গ্রন্থে তিনি ব্যাখ্যা করেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণ, পৃথিবীর ঘূর্ণন, পাটিগণিত ও জ্যামিতির জটিল সমীকরণ। তিনি পাইয়ের মান হিসেব করেন 3.1416 এবং প্রায় সবাই একমত ইতিহাসে তিনি প্রথমদের একজন যিনি বুঝতে পারেন পাই একটি অমূলত সংখ্যা। আরও ছিলেন বরাহমিহির, যিনি প্রথম শূন্যকে প্রতীক আর সংখ্যা দুইভাবেই প্রকাশ করেন। শূন্যের ধারণা ভারতীয় উদ্ভাবন এবং আধুনিক গণিতের ভিত্তি। গুপ্তরা ইতিহাসের প্রথম বৃহৎ সাম্রাজ্য, যারা হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়। হিন্দু ধর্ম, যার উৎপত্তি বৈদিক যুগে। এর ত্রিমূর্তি ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকারী, মহেশ্বর বা শিব সংহারকারী,
মহাবিশ্বের সৃষ্টি, রক্ষা ও বিলয়ের প্রতিনিধিত্ব করে। বিষ্ণুর অবতার কৃষ্ণ, যিনি পূজিত হন দেবতা হিসাবেও, গুপ্তযুগে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। এই সময়ে হিন্দু শিল্প, ভাস্কর্য এবং প্রথম পাথরের মন্দির নির্মাণ স্থায়ী রীতিতে প্রতিষ্ঠা পায়। এছাড়া ভারতীয় সাহিত্যের দুই মহাসমুদ্র রামায়ণ ও মহাভারত গুপ্তযুগেই পায় তাদের বর্তমান রূপ। মহাকাব্য দুটো এত বিরাট যে ইলিয়াড ওডিসে মিলিয়ে যত বড় তারও বহুগুণ। ভারতের সবাই কোনো না কোনোভাবে এই দুই কাব্যের গল্প জানে। এগুলো ভারতীয় সংস্কৃতির সবচেয়ে অটুট বন্ধনগুলোর একটি। গুপ্ত সাম্রাজ্যের শাসনকাল এমন এক সোনালী যুগে পৌঁছেছিল যেখানে উন্নতির আলো সাধারণ মানুষের জীবন পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। খ্রিস্টীয় 415 সালের দিকে গুপ্ত সাম্রাজ্য ভ্রমণকারী চীনা ভিক্ষু ফা হিয়েন লিখেছিলেন, সম্রাট ও অভিজাত পরিবারগুলো অসংখ্য ডানশালা, যাত্রীনিবাস ও হাসপাতাল নির্মাণ করেছিল। দরিদ্র, অনাথ, বিধবা, নিঃসন্তান পুরুষ, পঙ্গু কিংবা রোগীরা এসব দানশালায় আশ্রয় পেতেন। সেখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা করতেন, খাবার ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হতো, আর সুস্থ হয়ে উঠলে তারা নিজেদের স্বাধীন জীবনে ফিরে যেতে পারতেন। কিন্তু এই সোনালী যুগ সবার জন্য সমান ছিল না। নারীদের অবস্থান বরং আগের তুলনায় খারাপ হতে থাকে। বৈদিক যুগে নারীরা বেদ অধ্যয়ন, মন্দিরে অবাধ যাতায়াত, সামাজিক অংশগ্রহণ অনেক ক্ষেত্রেই স্বাধীনতা ভোগ করতেন। কিন্তু গুপ্তযুগে আধুনিক হিন্দু ধর্মের বিধি ব্যবস্থা শক্তিশালী হওয়ার সাথে সাথে ওই অধিকারগুলোর অনেকটাই হারিয়ে যায়। এই সময়ের নতুন ধারণা ছিল, নারী মোক্ষ বা মুক্তি লাভ করতে চাইলে প্রথমে তাকে পুরুষ দেহে পুনর্জন্ম নিতে হবে। এছাড়া সতী প্রথা, যেখানে বিধবাকে স্বামীর চিতায় আত্মাহুতি দিতে উৎসাহিত করা হতো, গুপ্তযুগে আরও বেশি স্বাভাবিক ও প্রচলিত হয়ে ওঠে। যদিও ধারণাটি আগেও ছিল, কিন্তু এই যুগেই তা সামাজিকভাবে প্রতিষ্ঠা পেতে থাকে। নারী পুরুষ সম্পর্কের প্রসঙ্গে বলতে গেলে গুপ্তযুগেই রচিত হয় বিশ্বের অন্যতম বিখ্যাত গ্রন্থ কামসূত্র। আজ কামসূত্র নাম শুনলেই মানুষের মনে কেবলমাত্র যৌন সম্পর্কের কথা আসে, কিন্তু গ্রন্থের বড় অংশটাই আসলে দাম্পত্য জীবন, সামাজিক শিষ্টাচার, সম্পর্কের দর্শন ও গৃহস্থালী বিধি নিয়ে। আসলে কামসূত্রে যৌন সম্পর্কের চেয়ে দাম্পত্য জীবনের দায়িত্ব বন্টন নিয়েই বেশি আলোচনা রয়েছে। গ্রন্থে বলা হয়েছে, স্ত্রীর কর্তব্য স্বামীকে অনুগত থেকে পরিবার পরিচালনা, ঘর পরিষ্কার রাখা, অতিথি আপ্যায়ন, স্বামী বাইরে গেলে শালীনতা বজায় রাখা। বিধবাদের জন্য ছিল কঠোর সতীত্বের প্রত্যাশা। এই শর্তগুলো দেখায় যে এই যুগে নারীর সামাজিক স্বাধীনতা সীমাবদ্ধ হচ্ছিল। তবে কামসূত্র নারীর কিছু ক্ষমতা ও দায়িত্ব স্পষ্টভাবে তুলে ধরে। নারীর ক্ষমতা ও দায়িত্ব: পরিবারের অর্থ ব্যবস্থা পরিচালনা করতেন নারীরাই। ধনী পরিবারে গৃহ পরিচালকদের পরিচালনাও নারী করতেন। ঘরানা ভেদে নারীদের কৃষিকাজ, পশুপালন, বয়নশিল্প বা অন্যান্য উৎপাদনশীল কাজে দক্ষ হবার প্রত্যাশা ছিল। এছাড়া কামসূত্র ছিল এক গভীর দর্শনমূলক গ্রন্থ। হিন্দু চিন্তাধারার প্রভাবে এটি সুখ বা কামকে গর্হিত বলে নাকচ করেনি, বরং বলেছে শারীরিক আনন্দ ও প্রেম তখনই পূর্ণতা পায় যখন তা বিবাহিত সম্পর্কের ভালোবাসা, দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়ার মধ্যে থাকে। অন্যান্য অনেক সাম্রাজ্যের মতোই গুপ্ত সাম্রাজ্যের শেষও কোনো একক মুহূর্তে ঘটে যায়নি। গুপ্ত সাম্রাজ্যের পতন কয়েক দশক ধরে চলেছিল, যখন পরিবর্তিত সামাজিক অবস্থা শতাব্দী প্রাচীন কাঠামোগুলোকে দুর্বল করে তুলছিল, যেগুলোর ওপর সাম্রাজ্য দাঁড়িয়েছিল। সাম্রাজ্যের শক্তিগুলোই শেষ পর্যন্ত তার দুর্বলতা হয়ে ওঠে। পঞ্চম শতাব্দীর শেষ দিকে শক্তিশালী আঞ্চলিক শাসকেরা কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বিচ্ছিন্ন হতে শুরু করে। এদিকে হুনদের মতো বিদেশি আক্রমণকারীরা সাম্রাজ্যের সম্পদ নিঃশেষ করছিল এবং উত্তর ও পশ্চিম ভারতের দুর্বলভাবে নিয়ন্ত্রিত অঞ্চলগুলো দখল করতে থাকে। ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকে ধারাবাহিক আক্রমণে হুনরা উপমহাদেশের বড় অংশ দখল করে ফেলে। এই সংঘর্ষগুলোর বিবরণ খুব কম পাওয়া যায়, তবে মনে হয় অবশিষ্ট গুপ্ত সাম্রাজ্য এবং ভারতের অন্যান্য কয়েকটি রাজ্য একত্রিত হয়ে শেষ পর্যন্ত হুনদের পিছনে ঠেলে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুপ্তরা
আর কখনো তাদের পুরনো শক্তি বা পুরো ভূখণ্ড ফিরে পায়নি। আমাদের জানা শেষ গুপ্ত সম্রাট শাসন করেছেন 540-এর দশকে। এক সময়ের ঐক্যবদ্ধ ভারত আবার ভেঙে যায় বহু আঞ্চলিক রাজ্যে। এর পরের কয়েক শতাব্দী ভারতীয় ইতিহাসে দেখা যায় দ্রুত পরিবর্তিত রাজ্য, রাজবংশগুলোর উত্থান পতন এবং ভারতের ইতিহাসে আগে কখনো না দেখা তীব্র যুদ্ধের যুগ। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতের যে কয়েকটি সাম্রাজ্য পুনরায় শক্তিশালী হয়ে ওঠে তাদের মধ্যে প্রথম ছিল পুষ্যভূতি রাজবংশ। পুষ্যভূতিদের ক্ষমতার বিস্তার শুরু হয় পাঞ্জাবে এবং তারা অল্প সময়ের মধ্যেই উত্তর ভারতের বিশাল অঞ্চলে প্রভাব বিস্তার করে। এই রাজবংশের প্রথম 3 রাজা খুব উল্লেখযোগ্য কিছু করেননি, কিন্তু চতুর্থ রাজা হর্ষ আসল পরিবর্তন আনেন। মাত্র 16 বছর বয়সে হর্ষ সিংহাসনে বসেন, যখন তার বড় ভাই ও ভগ্নিপতি প্রতিদ্বন্দ্বী রাজাদের ষড়যন্ত্রে নিহত হন। হর্ষ তার বোনকে স্বামীর চিতায় সতী হওয়া থেকে বাঁচান এবং তারপর পাঞ্জাব থেকে মধ্য ভারত পর্যন্ত প্রতিবেশী রাজ্য ও গণরাজ্যগুলোকে বশীভূত করতে শুরু করেন। হর্ষ ছিলেন দক্ষ সামরিক নেতা, কিন্তু শান্তিপূর্ণ শাসন ব্যবস্থায় তিনি ছিলেন আরও পারদর্শী। তিনি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের প্রতি সহনশীল ছিলেন এবং ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুদের সমানভাবে পৃষ্ঠপোষকতা করতেন। তিনি প্রতিদিন ধর্মগ্রন্থ অধ্যয়নে সময় দিতেন। হর্ষ ছিলেন এক ধরনের ভ্রাম্যমাণ সম্রাট। তিনি প্রাসাদে বসে থাকা পছন্দ করতেন না, বরং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করে প্রজাদের কথা শোনার এবং সমস্যাগুলো সরাসরি সমাধান করার চেষ্টা করতেন। শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক হওয়ার পাশাপাশি তিনি নিজেও অন্তত 3টি নাটক রচনা করেছিলেন, একটি বৌদ্ধ ভিক্ষুর জীবনী এবং 2টি রোমান্টিক কমেডি। তিনি ছিলেন একজন দক্ষ বীণাবাদকও। আমরা হর্ষ সম্পর্কে এত কিছু জানি মূলত তার জীবনীকার বাণভট্টর কল্যাণে, যিনি ভারতের প্রাচীনতম জীবনী গ্রন্থ লিখেছিলেন। দুঃখজনকভাবে 647 সালে হর্ষ কোনো উত্তরাধিকারী ছাড়াই মারা যান এবং তার সাম্রাজ্য ভেঙে যায় বহু রাজ্যে। গুপ্ত পরবর্তী ভারতের আরেকটি উল্লেখযোগ্য রাষ্ট্র ছিল দক্ষিণের চালুক্য সাম্রাজ্য। গুপ্তদের পতনের পর 6 দশকের মাঝামাঝি চালুক্যদের উদ্ভয় ঘটে। তারা বাদামি থেকে শাসন করত এবং শক্তিশালী যোদ্ধা রাজা হিসেবে তাদের সুনাম প্রতিষ্ঠিত হয়। তাদের এই খ্যাতির বেশিরভাগই অর্জিত হয় একজন মানুষের মাধ্যমে, পুলকেশিন দ্বিতীয়। পুলকেশিন তখনও শিশু যখন তার পিতা 592 সালে মারা যান, ফলে ক্ষমতা কার্যত চলে যায় তার কাকা মঙ্গলেশের হাতে। আমাদের সূত্রগুলো এ সম্পর্কে খুব পরিষ্কার নয়, কিন্তু মনে হয় মঙ্গলেশ তার ভাতিজার কাছ থেকে সিংহাসন দখল করতে চেয়েছিলেন। যখন তরুণ পুলকেশিন প্রাপ্তবয়স্ক হলেন, তিনি তার কাকার বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করেন। শেষ পর্যন্ত তিনি মঙ্গলেশকে পরাজিত করে 610 সালের মধ্যে নিজের ন্যায্য সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর শুরু হয় ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সামরিক নেতার শাসনকাল।